Ghost Stories by Nine. See the Devil with Nine. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন। হরর স্টোরিজ বাই নাইম এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম। আজকে আমাদের ইউটিউব চ্যানেল হরর স্টোরিজ বাই নাইমের 9 নম্বর এপিসোড। যথারীতি আজকেও আমরা বেশ কিছু লোমহর্ষক ঘটনা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এপিসোড। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই শো কেমন লাগছে আপনাদের কাছে তা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আমাদের আগের এপিসোডগুলোতে যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো একটু বলে দিই। SK, সাবির বস, আলিরাজ শেখ, ইশরাক হাবিব, অরিশা হাবিব, মিম, মিলা ইসলাম, তালুকদার মোহাম্মদ রাফি, ডিজে রাইডার, হৃদয় খান, সোহেল রানা, ডিফারেন্ট বিডি, ফজলে রাব্বি সহ আরও অনেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের কমেন্টের জন্য। আপনাদের উৎসাহ পেলে এভাবেই অব্যাহত থাকবে আমাদের পথ চলা। আমাদের এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতার হাত আমাদের ভীষণভাবে দরকার। আর আমাদের এই শো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমাদের কাছে পৌঁছে দিন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা অন করে রাখুন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনার কাছে যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেটা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন যাতে করে আমরা আমাদের এই শো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো nime.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন রাফসান মিরপুর থেকে। এই ঘটনাটি ঘটে যায় তার আত্মীয়ের সাথে। ঘটনাটি যার সাথে ঘটে গিয়েছে তার নাম তানিয়া। ঘটনাটি ঘটে যায় তানিয়া এবং তার পরিবারের সাথে। বেশ বড় এবং চমৎকার একটি ঘটনা। ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে ঘটনাটি। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায়, যেভাবে তিনি পাঠিয়েছেন চলে যাচ্ছি ঘটনায়। বলছেন তানিয়া। তারিখ 12 জুলাই 2019। ঢাকার মিরপুরে আমাদের 3তলা বাসা। আমি ছোট বোন নিশি আর মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে আর আমি নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। মা আমাদের সব কিছু সামলে নেন, তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। মা মাঝে মাঝে বলেন, তানিয়া, তোর ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ হয়। রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে এবং মনে হয় বাসার ভেতর কেউ হাঁটছে। এসব মা আমাকে বলতে আসলে আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও করতে পারে, আর এসব আওয়াজ তোমার কল্পনা। এই যুগে এসে এসব ভাবা উচিত না। আমার কথা শুনে মা আর কিছু বলেন না, শুধু মাথা নিচু করে চলে যান। তারিখ 10 ডিসেম্বর 2019। আজ বাসায় আমি আর নিশি। মা বেশ কিছুক্ষণ হলো বাসা থেকে বের হয়েছে। মিরপুরে আমাদের বাসার কিছু রোড পরে আমার খালার বাসায় যাবেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গিয়েছে আম্মু রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপাল ঘামে ভেজা আর চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিস ফিস করে বলল, আপু, কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছে। আমার ভ্রু কুঁচকে গেল। বললাম, পাগল তুই, কি বলছিস এসব আজগুবি কথা? আম্মু তো খালার বাসায় গেল, এই তো কিছুক্ষণ আগে বের হলো, আমি নিজে দরজা বন্ধ করেছি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি, আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। ঠিক তখনই রান্নাঘর থেকে একদম সজোরে একটা শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁপে উঠল। আমি বললাম, চল তো দেখি রান্নাঘরে কি হচ্ছে।
আর যদি তুই মিথ্যা বলিস তাহলে কিন্তু মার খাবি বলছি। আমরা দুজনে ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরের বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে সত্যি মা দাঁড়িয়ে আছে। তিনি গ্যাসের চুলায় চায়ের জন্য পানি গরম করছেন। মা আমার দিকে ফিরে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা যেন জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে আছে। আমি কোনো মতো বললাম, না মা, লাগবে না। তারপর নিশিকে নিয়ে সোজা রুমে চলে আসলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয় পেয়েছিল যে সে ভয়ে কাঁপছিল, কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3 বার রিং হওয়ার পর মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? মা বললেন, আমি তো তোর খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে প্রায় ফোনটা পড়ে যাচ্ছিল। আমি বললাম, আমরা তো এইমাত্র রান্নাঘরে তোমাকে দেখলাম, তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পর মা বলল, তানিয়া, তুই দরজা বন্ধ করে রাখ আর দোয়া পড়। খবরদার রুম থেকে বাইরে যাবি না, আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছে। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খোল, আমি তোর মা। মায়ের গলা, কিন্তু মার সাথে তো এইমাত্র কথা হলো। তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। নিশি ফিসফিস করে বলল, আপু, এটা মা না। আমিও ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে সেটাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও একই বার্তা শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। দরজার বাইরে থেকে মায়ের গলা আরো জোরালো হতে লাগলো। তানিয়া, তানিয়া, দরজা খোল, আমি তোকে ভয় পাচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বুঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিলই না। দরজার আঘাত বাড়তেই থাকলো। আমরা প্রায় আধা ঘন্টা দরজার পেছনে আতঙ্কে কাটালাম। একটা সময় পুরো বাসা একদম নিস্তব্ধ হয়ে গেল, কোনো শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম। তখন রাত 10:30। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন। আমি চিৎকার করে ডাকলাম মাকে। মা দ্রুত দৌড়ে উপরে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা তো ভয় কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা 3 জন রান্নাঘরে ঢুকলাম। সেখানে আর কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন কেউ চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, ভয়ের কিছু নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে যে ভয়ের আতঙ্ক দেখছিলাম, তা কোনোভাবে চুপচাপ চলে যাওয়ার মতো কিছু না। তারিখ 15 ডিসেম্বর 2019। এরপর থেকে রাতে আমি আর রান্নাঘরে যাই না, নিশিও যায় না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা 3 জনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু আছে। কিন্তু সেই কিছুটা আসলে কি তা আমরা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসে সেই চায়ের গন্ধ, আমাদের বুকের ভেতরে জমে থাকা ভয়কে আরো গভীর করে তোলে। তারিখ 22 ডিসেম্বর 2019।
এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরও বেড়ে চলেছে। নিশি এখন প্রায়ই রাতে ঘুম থেকে চিৎকার করে ওঠে। কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক ছায়া তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয় দেখা যেত। আমি নিশিকে বোঝাই যে ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশির দৃঢ়তা আর তার ভয়ে কাঁপতে থাকা শরীর আমাকে ভুল প্রমাণ করে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে থাকে। একটাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, তানিয়া, দরজা খোল। ভয়ে পুরো শরীর অবশ হয়ে গিয়েছিল আমার। নিশিকে ডাকার সাহসও হয়নি, সারা রাত ঘুমাতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরের বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি একা একাই নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানিতে ফু দিয়ে পুরো বাসায় ছিটিয়ে দেন, কিন্তু কোনো কিছুতেই পরিস্থিতি বদলাচ্ছে না। তারিখ 31 ডিসেম্বর 2019। নতুন বছরের সন্ধ্যা, চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের আমার কিছু বলার আছে। তোরা ভয় পেয়ে যাস বলে এতদিন বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় অনেক পুরনো স্মৃতি থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সে বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরেই একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল, তাহলে আমরা এখন কি করব? মা বললেন, আমরা কালই অন্য বাসা খুঁজব। এই জায়গায় থাকা আর ঠিক হবে না। আমরা তিনজন সারা রাত একসঙ্গে কাটালাম। ঘরে প্রতিটি শব্দে মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপর নজর রাখছে। রান্নাঘর থেকে মাঝ রাতে কাচের বাসন পড়ার শব্দ পেলাম। নিশি আমার বুকে ভয়ে মাথা গুঁজে কাঁদছিল। আমিও বেশ ভয় পেয়েছিলাম। তারিখ 5 জানুয়ারি 2020। আজ আমরা বাসা বদলে ফেললাম। মিরপুর ছেড়ে মোহাম্মদপুর চলে এসেছি। ছোট্ট একটা ফ্ল্যাট। মা আমাদের নতুন বাসায় নামাজ পড়ে দোয়া করলেন। আমরা শান্তিতে থাকার আশা করছিলাম, কিন্তু সেই শান্তি খুব বেশি দিন যেন টিকল না। তারিখ 15 জানুয়ারি 2020। আজ রাতে আমি আর নিশি মায়ের সঙ্গে ডাইনিং টেবিলে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রান্নাঘর থেকে একটা ধাতব জাতীয় টুংটাং শব্দ ভেসে এলো। আমরা তিনজন থমকে গেলাম। মা দ্রুত রান্নাঘরে গেলেন, আমরাও পেছনে পেছনে গেলাম। কোনো কিছুই পড়েছিল না, কিন্তু গ্যাসের চুলার সামনে একটা চায়ের কেটলি রাখা, আর তার চারপাশে পানির ফোঁটা ছিটিয়ে আছে। মা ফিসফিস করে বলল, তানিয়া, নিশি, বের হও এখান থেকে। আমরা ভয় পেয়ে রুমে ফিরে এলাম। কিছুক্ষণ পর মা এসে বললেন, তোদের বলেছিলাম এসব থেকে পালানো যায় না। এরা জায়গার সঙ্গে নয়, আমাদের সঙ্গে থাকে। মায়ের কথায় আমি ভয় কাঁপতে শুরু করলাম। নিশি বলল, তাহলে কি করবো আমরা এখন মা? মা বললেন, একটাই উপায় আছে, দোয়া পড়ে যেতে হবে, আর কখনোই ভয় পাওয়া যাবে না। ভয় দেখানোই এদের সবচেয়ে বড় অস্ত্র। তারিখ 20 জানুয়ারি 2020। আমাদের বাসায়
প্রতিনিয়ত কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। রান্নাঘরে কিছু রেখে গেলে তা অন্য জায়গায় পাওয়া যায়। নিশি প্রায় রাতে ঘুম থেকে উঠে দেখে দরজা কেউ খুলে রেখেছে। আম্মুর ওপর একটা চাপা বিষণ্ণতা নেমে এসেছে, যেন তিনি আমাদের আড়ালে কিছু লুকাচ্ছেন। তবে আজ রাতে একটা ঘটনা ঘটল যা আমাকে স্তব্ধ করে দিয়েছে। আমি ঘুমিয়েছিলাম, নিশি পাশে। হঠাৎ অনুভব করলাম ঘরের বাতি জ্বলে উঠল। চোখ খুলে দেখি দরজার সামনে একটা ছায়া, একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। নিশিকে জাগাতে গিয়ে দেখলাম নিশি গভীরভাবে ঘুমাচ্ছে। ছায়াটি আমার দিকে এগিয়ে এলো। আমি তখন আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। ধীরে ধীরে ছায়াটি আবার মিলিয়ে গেল। পরদিন সকালে মা বললেন, তানিয়া, তোকে একটা কথা বলি, ভয়কে শক্তি দিস না। যত ভয় পাবি ততবার ওরা শক্তি পাবে। তারিখ 15 ফেব্রুয়ারি 2020। এখন আমরা এই বাসাতে আছি। ভয়ের অনুভূতিগুলো কেটে গিয়েছে। মা প্রতিদিন পানিতে দোয়া পড়ে বাসায় ছিটিয়ে দিতেন। নিশিও এখন আর ভয় পায় না। আমার বিশ্বাস এসব অশরীরী শক্তি হয়তো আমাদের দুর্বলতা খোঁজে, সাহস আর দৃঢ়তাই তাদের দূরে রাখতে পারে। তবে মাঝে মাঝে রাতে রান্নাঘর থেকে চায়ের গন্ধ ভেসে আসে। আমি আর নিশি শুধু মায়ের দিকে তাকিয়ে থাকি। তিনজন একসঙ্গে দোয়া পড়ি। হয়তো এটাই আমাদের একমাত্র রক্ষা। তো এই বলে রাফসান শেষ করেছেন তার ঘটনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আপনি একটু ভেবে দেখুন, এরকম এক অদৃশ্য শক্তি যদি আপনার সাথে সবসময় থাকে বা আপনার বাসায় সবসময় বিরাজমান থাকে, কেমন লাগবে আপনার? আপনার বাসা, যেখানে আপনি নিশ্চিন্তে থাকছেন, আপনার আপন নীর, কিন্তু সেখানে আপনার পরিবারের সদস্য ব্যতীত কোনো এক অদৃশ্য শক্তির উপস্থিতি রয়েছে। আপনি রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ ঘুম ভেঙে গেল আর দেখতে পেলেন অদৃশ্য কিছু একটা আপনার রুমে দাঁড়িয়ে আছে, একটা ছায়া মূর্তি। আপনি বাসা পরিবর্তন করে অন্য বাসায় গিয়েছেন, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি আপনার পিছু করে সেই বাসাতে উপস্থিত। কোনো কিছু করেই এই অদৃশ্য শক্তি থেকে আপনি আপনার পিছু কাটাতে পারছেন না। আপনার মা রান্নাঘরে কাজ করছে, কিন্তু সেটা আপনার মা না অন্য কেউ, আপনি সেটাও জানেন না, এবং আপনি চেয়েও এই সমস্যা থেকে বের হতে পারছেন না। ভেবে দেখুন তো কতটা অসহায় ফিল হবে আপনার। অসংখ্য ধন্যবাদ রাফসান, এত চমৎকার একটি ঘটনা এত সুন্দর করে গুছিয়ে লিখে আমাদের পাঠানোর জন্য। আর আপনাদের কাছেও ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনার কাছে যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, যাতে করে আমরা দারুণ দারুণ সব এপিসোড আপনাদের উপহার দিতে পারি। তো আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের দ্বিতীয় ঘটনায়। তার আগে বলে দেই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমাদের আজকের দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন সুমায়া সিমরান, চট্টগ্রাম থেকে। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায় যেভাবে তিনি পাঠিয়েছেন। আমি সুমায়া সিমরান। আমি আজ চট্টগ্রামের কোন এক গ্রামের ঘটনা লিখতে যাচ্ছি। ব্যক্তিগত সমস্যার কারণে আমি গ্রামটির নাম উল্লেখ করছি না। সময়টি আনুমানিক 1987 সালের মাঝামাঝি। মুয়াজ্জিন শাহ হুজুর সে সময় গ্রামের খাদেম ছিলেন। তিনি গ্রামের গরিব ছেলেদের আরবি পড়াতেন, নিয়মিত 5 ওয়াক্ত নামাজও পড়াতেন।
বলতে গেলে সমস্ত গ্রামের ভরসা ছিলেন তিনি। জিনে আক্রান্ত রোগীদের তিনি ঠিক করতেন বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে। জিন ছাড়ানোর পর হুজুর জিনগুলো বোতল বন্দি করে মাটি চাপা দিয়ে রাখতেন। উল্লেখ্য, সে সময় পুকুর ছিল না, খোলা ময়দান ছিল। হুজুর সেই জায়গাতেই বোতলগুলো মাটি চাপা দিয়ে রাখতেন। কিছুদিন পর গ্রামের এক চাষি আসে তার ছেলেকে নিয়ে। ছেলেটি হাফেজ, তাকে জিন ধরেছে। হুজুর স্বাভাবিক নিয়ম অনুযায়ী জিন তাড়ানোর জন্য ঝাড়ফুঁক করতে শুরু করলেন। টানা 16 মিনিট ঝাড়ফুঁক করার পরও দেখা গেল ছেলেটির কিছুই হচ্ছে না। এরপর সে ভাবলেন শুধু ঝাড়ফুঁক দিয়ে ছেলেটির কাজ হবে না, ওর পরিপূর্ণ রুকাইয়া করতে হবে। মজার বিষয় এই যে ইতিমধ্যেই হুজুর জানতে পেরে গিয়েছিলেন ছেলেটিকে কোন জিন ধরেছে। তো শুরু হলো তার রুকাইয়া। হুজুর জায়নামাজে বসে একটি মোমবাতি জ্বালিয়ে চোখ বন্ধ করে তসবিহ জপতে লাগলেন। অবশেষে জিনটি হাজির হয় এবং হুজুরকে বলে কেন ডাকা হয়েছে তাকে। হুজুর জিজ্ঞেস করেন কেন এবং কোথা থেকে এই ছেলের পিছনে পড়েছে জিনটি। এরপর জিনটি উত্তর দেয়, ছেলেটি সন্ধ্যায় তার বন্ধুদের সাথে ডানগুলি খেলতে মাঠে যায়। সে সময় আমাদের বোন জঙ্গলে খেলা করছিল। এর মধ্যে তাদের খেলার ভারী লাঠিটা তারা জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। সাথে সাথে লাঠিটা আমার বোনের গায়ে গিয়ে পড়ে। আমার বোন ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়। 3 দিন পরে সে মারা যায়। এই ছেলের জন্য আমাদের 5 ভাইয়ের একমাত্র বোনের মৃত্যু হয়েছে। আর যাই হোক, এই ছেলেকে আমরা ছাড়বো না। আমার বোন যে কষ্ট সহ্য করে মারা গিয়েছিল, তাকেও সেই কষ্ট দিয়ে মারবো আমরা। কেউ বাঁচাতে পারবে না তাকে। হুজুর জিনেদের বোঝায় যে এইখানে এই ছেলেটির কোনো দোষ নেই। ছেলেটি তার নিজের অজান্তে এই কাজটি করেছে, কিন্তু জিনেরা মানতে নারাজ। চাষি তো হুজুরের হাতে পায়ে ধরে একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য মিনতি করেই চলেছে। হুজুর কোনো উপায় না পেয়ে ছেলেটির বাবার কাছে কিছু সময় চেয়ে নিলেন আর ছেলেটিকে আজকের মতো বাসায় নিয়ে যেতে বললেন। পরে হুজুর কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে তার ওস্তাদের কাছে গেলেন। মজ্জিম শাহ, যার কাছে থেকে সব কিছু শিখেছিলেন, তিনি ছিলেন তার আপন চাচা। চাচার শরণাপন্ন হলেন। জানতে পারলেন জিনগুলো কোনো সাধারণ জিন নয়। জিনগুলো ইফরিত জিনের বংশধর, যাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অসম্ভব প্রায়। গ্রামে এমন হাজারো উদাহরণ আছে যেখানে ইফরিত জিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহুত মানুষের প্রাণ গিয়েছে। চাচা হুজুরকে সাবধান করে দিলেন এই রোগী থেকে দূরে থাকতে, কিন্তু হুজুর আর যাই হোক এইভাবে কাউকে ফেলে রাখতে পারেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবার কঠোর রুকাইয়ার সাহায্য নেবেন। পাশাপাশি মজ্জিম শাহ হুজুর কিছু জিন পালতেন যারা ছিল সৌদি আরবের। ছেলেটির অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে হুজুর তার সহকর্মী হাফেজদের নিয়ে পরের দিনই রুকায়ার কাজ শুরু করলেন। অন্ধকার রুম, 4 কোণায় 4টি মোমবাতি জ্বলছে। ঘরের মধ্যে লবণ দিয়ে আঁকা একটি বৃত্ত, যার ভিতরে বসে আছেন হুজুর আর সেই ছেলেটি। তাদের সাথে আছে কোরআন শরীফ। বৃত্তের বাইরে সেই সহকর্মীরা অনবরত দোয়া পড়েই যাচ্ছেন। হুজুর তার জিনদের ডাকলেন। হুজুরের পালা 3 জন জিন উপস্থিত হলেন। এরপর হুজুর সেই ইফরিত জিনগুলোকে হাজির করলেন। হুজুরের জিন এবং ইফরিত জিনদের মধ্যে কথা হচ্ছে, কিন্তু এই কথাগুলো হুজুর ছাড়া কেউ শুনতে পারছিলেন না। এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ লেগে গেল। হুজুরের জিনেরা হুজুরকে সতর্কবাণী দিয়ে বললেন তিনি যাতে এই কাজ থেকে দূরে থাকেন, কারণ ইফরিত জিনেরা সংখ্যায় 5 জন। তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাউকে না কাউকে প্রাণ হারাতে হবে। কিন্তু হুজুর এই কাজ সম্পূর্ণ না করে কোথাও যাবেন না, এতে করে হোক তার জীবনও যাক না কেন। শুরু হলো রুকাইয়া। সবাই দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু এই জিনেদের বিরুদ্ধে
কিছুই করা যাচ্ছে না। রুকায়া চলাকালীন সময় হুজুর ইফরিত জিনের এক ঝলক দেখা পেলেন। ভয়ঙ্কর সেই পরিস্থিতি, জোরে জোরে দোয়া পড়তে শুরু হলো। একসময় সব কিছু থেমে গেল। পিন পতন নীরবতা বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। হুজুর খেয়াল করলেন তার নাক দিয়ে গল গল করে তরল পদার্থ বের হচ্ছে। হুজুরের দিকে নজর না দিয়ে ছেলেটির দিকে তাকালেন। ছেলেটির অবস্থা তখনও স্বাভাবিক না। হুজুর বুঝতে পারলেন জিনেরা এত সহজে যাবে না। হুজুর বসা থেকে উঠে জমজমের পানি হাতে নিলেন, কিছু পানি নিক্ষেপ করলেন ছেলেটির দিকে। সাথে সাথেই এক ভয়ঙ্কর চিৎকারে সমস্ত ঘর ছেয়ে গেল। ইফরিত জিন বলতে শুরু করলেন, একটা দিয়ে পারলি না, এখন অন্য পদক্ষেপ নিলি? এই ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের মৃত্যু ডাকিস না। হুজুর সেই কথা কানে না নিয়ে অনবরত পানি ছিটাতে থাকলেন। এক পর্যায়ে ইফরিত জিনেরা ছেলেটির শরীর থেকে বের হয়ে গেল। সাথে সাথেই হুজুরের এক সহকর্মী জিনেদের বোতল বন্দি করে নিলেন। শেষ হলো রুকাইয়া। সব কিছু শান্ত, ছেলেটিও সুস্থ হয়ে উঠেছে। হুজুর সেই বোতল নিজের কাছেই সংরক্ষণ করে রাখলেন। এভাবে 2 সপ্তাহ অতিবাহিত হয়। সব কিছুই স্বাভাবিক। রাতে হুজুর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার সময় লক্ষ্য করলেন তার নাক দিয়ে আবারও গল গল করে রক্ত ঝরছে। সাথে সাথে সমস্ত শরীরে এত ব্যথা যেন কয়েকজন মিলে তাকে মেরেছে। দোয়া দরুদ পড়ে হুজুর শরীর বন্ধ করে ফেললেন, তাও যেন ব্যথা কমার নামই নিচ্ছে না। হুজুর তার জিনেদের ডাকলেন। সাথে সাথেই সেই জিনেরা হাজির। হুজুর তার সমস্যার কথা তাদের জানালেন। হুজুরের জিনেরা বলেন, হুজুর, এইগুলো হচ্ছে ইফরিত জিনেদের অভিশাপের কারণে। কারণ তারা যাওয়ার আগে আপনাকে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যাতে আপনি ঠিক 47 দিনের পর মারা যান। হুজুর পরে বুঝতে পারেন তার সময় শেষের দিকে। সময় যেতে থাকে আর হুজুরেরও অবস্থা দিন দিন খারাপের পথে যাচ্ছে। মারা যাওয়ার কিছুদিন আগে তিনি জিনবন্দি বোতলটি গ্রামের সবার সামনে মাটিতে পুঁতে রাখলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, কেউ কোনোদিন এই মাটিতে পুঁতে রাখা একটি বোতলও ভাঙতে যাবে না, তাহলে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমি থাকবো না এটা মনে করে কেউ কোনোদিন কষ্ট পাবে না, কারণ আমি আজীবন এই গ্রামের মানুষদের মনে থাকব। আর একটি কথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করবে, আল্লাহ পাক ব্যতীত কেউ তোমাদের কোনো কিছু করতে পারবে না। সবসময় আল্লাহকে ডাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের সকলকে রক্ষা করবেন। পরের দিন সকালে ফজর আজানের পর হুজুর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। যেহেতু তিনি সমস্ত গ্রামের সেবা যত্ন ও গ্রাম রক্ষায় নিযুক্ত ছিলেন, সেহেতু তার মৃত্যুর পর তার স্মরণে মাজার নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় মজ্জিম শাহ মাজার। তিনি মারা যাওয়ার পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। গ্রামের বেশিরভাগ মানুষ মনে করেন তিনি এখনো গ্রামেই আছেন, অদৃশ্য হয়ে। কেননা হুজুর যখন মারা যাওয়ার পর তার নামে যে মাজার নির্মাণ করা হয়েছিল, অনেকেই বলেন সেই মাজারে নাকি তারা তাকে নামাজ পড়তে দেখেছেন। ফজরের সময় যখন মানুষ নামাজ পড়তে আসে, তখন অনেকে মজ্জিম শাহ হুজুরকে সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়তে দেখেন। অনেকেই আবার তাকে মাঠে হাঁটাহাঁটি করে তসবিহ পড়তে দেখেছেন। কিন্তু অবাক করার বিষয় হলো, আমি কখনোই এই গ্রামে কোনো চুরি ডাকাতি খুনের মতো কোনো ঘটনা ঘটতে শুনিনি। ছোট থেকেই দেখে আসছি গ্রামের সবাই সবসময় মিলেমিশে থাকেন, আর কোনো মহামারী আসলেও আল্লাহর রহমতে কারো কোনো কিছু হয় না। এই তো কিছুদিন আগের কথা, 13 জন সদস্যের এক পরিবারের প্রত্যেকের শরীরে গুটি গুটি বিচি হয়েছিল। রোগটি ছোঁয়াচে ছিল দেখে তাদের আশেপাশে যারাই ছিল সবার শরীরে একই জিনিস উঠতে থাকে। আমার নানা ভাই বর্তমানে মজ্জিম শাহ হুজুরের মাজারের খাদেম হিসেবে আছেন।
এক রাতে নাকি নানা ভাইকে মুয়াজ্জিম শাহ হুজুর স্বপ্নে দেখান যে মাজারের সামনে থাকা কূপের পানি কলসে নিয়ে 3 বার মাজারের চারপাশ ঘুরে সেই পানি রোগীগুলোকে খাওয়াতে, তবেই তারা সুস্থ হয়ে যাবে। পরের দিন নানা ভাই কিছু মানুষ নিয়ে উক্ত পদ্ধতি অনুসরণ করে সেই পানি রোগীগুলোকে খাওয়ান। পানি খাওয়ানোর ঠিক 3 দিন পর তারা সবাই সুস্থ হয়ে যায়। এইসব ঘটনা আমি আমার নানিমার থেকে জানতে পারি। বিশ্বাস করা বা না করা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যতটুকু জানি, আল্লাহ তাআলা কিছু মানুষকে মায়ের গর্ভ থেকে কিছু অলৌকিক শক্তি দিয়ে থাকেন। আব্দুল কাদের জিলানীও তাদের মধ্যে একজন। অনেকের ধারণা তিনি মারা যায়নি, লুকিয়ে আছেন। তেমনি অনেক পীর আউলিয়া আছেন যারা লুকায়িত আছেন। এই গ্রামের মানুষেরা মুয়াজ্জিম শাহ হুজুরের ক্ষেত্রে ঠিক একই ধারণা পোষণ করেন। তারা মনে করেন হুজুর এখনও কোথাও না কোথাও আছেন এবং প্রতিনিয়তই বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করে যাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুমাইয়া সিমরান চট্টগ্রাম থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এত চমৎকার একটি ঘটনা আমাদের পাঠানোর জন্য। দুটি চমৎকার ঘটনা শুনে ফেললাম আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে আমাদের ঘটনা পাঠানোর জন্য। যত দিন যাচ্ছে তত চমৎকার চমৎকার সব ঘটনা পাচ্ছি আমরা আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে আমাদের সহযোগিতা করার জন্য। আর আপনারাও লাইক কমেন্ট করে জানিয়ে দিন আমাদের ঘটনাগুলো কেমন লাগছে আপনাদের কাছে। আর আমাদের এই শো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর আপনার কাছে যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। দ্রুত আমাদের ঘটনা পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম আমরা। আর আবারও বলে দিই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এখন চলে যাই আমাদের আজকের পরবর্তী ঘটনায়, অর্থাৎ আমাদের আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাদের সংগ্রহ করে পাঠিয়েছে আমাদের মডারেটর সামিন রাহাত। সামিন রাহাত এই ঘটনাটি যার কাছে থেকে সংগ্রহ করেছে ব্যক্তিগত কারণে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাই সামিন রাহাতে পাঠানো ঘটনায়, ঠিক তিনি যেভাবে পাঠিয়েছেন। লন্ডনে আসার পর বাসা নিয়ে বিরাট সমস্যায় পড়ি। কোনোভাবেই ভালো একটা বাসা জোগাড় করতে পারছিলাম না। এদিকে আমার স্বামীর নতুন কাজে জয়েন করার ডেট ঘনিয়ে আসছিল। পরে এক পরিচিত ভাইয়ের মাধ্যমে একটা স্টুডিও ফ্ল্যাট ভাড়া নেই। ফ্ল্যাটটা অনেক পুরানো আর আশেপাশে কোনো বাসা বাড়ি নেই বললেই চলে। তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আমাদের বাসার ঠিক সামনেই খ্রিস্টানদের একটা গ্রেভিয়ার্ড মানে কবরস্থান। আমাদের বাসাটা ছিল কবরস্থানের পেছনে। এবার মূল ঘটনায় আসি। নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের, এখনও ভালোভাবে দুজন দুজনকে বুঝে উঠতে পারিনি। প্রায়শই রাতে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হতো। সেদিনও মাঝরাতে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আমি রাগ করে বাসা থেকে বের হয়ে সিকিউরিটি গেটের বাইরে বসে থাকি। রাত তখন আনুমানিক 1:45 মিনিটের মতো হবে, কিন্তু আমার একটুও ভয় লাগছে না, কারণ তখন প্রচুর রাগের মধ্যে ছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার হাজব্যান্ড আমার দিকে হেঁটে আসছে। এসে আমাকে নরম সুরে বলল, আমি সরি, তোমাকে এভাবে রাগানো ঠিক হয়নি। আমিও সাথে সাথে হেসে ফেললাম, কারণ এই প্রথম সে এত নরম গলায় আমার সাথে কথা বলেছে। তারপর বললাম, ঠিক আছে চলো বাসায় যাই। সে বলল, না এখন আর বাসায় যাব না, চলো এই নিরিবিলি রাতে দুজন মিলে একটু হেঁটে আসি। আমিও ভাবলাম হয়তো সে রোম্যান্টিক মুডে আছে, তাই আমিও তার কথায় রাজি হয়ে গেলাম আর তার সাথে হাঁটতে লাগলাম। এরপর সে আর কোনো কথা বলেনি, এক মনে হাঁটছিল আর আমিও তার পেছন পেছনে যাচ্ছি। হঠাৎ করে মনে হলো আমি তার সাথে
কবরস্থানের ভেতর চলে এসেছি। আমার কিছুটা ভয় লাগতে শুরু করলো। আমি তাকে বললাম, শোনো, আমার ভয় লাগছে, চলো আমরা বাসায় ফিরে যাই। বলার সাথে সাথেই সে আমার দিকে ঘুরে তাকালো, আর তারপর আমি যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো না। একটা ভয়ঙ্কর চেহারা, যা আমার হাজব্যান্ডের মতো দেখতে, কিন্তু চোখগুলো ছিল গভীর শূন্যতার অন্ধকার কোটরের ভেতর। দাঁতগুলো ছিল মৃত মানুষের দাঁতের মতো। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি হাসছে। আমি জোরে চিৎকার করতে লাগলাম আর প্রাণপণে দৌড়াতে লাগলাম বাসার দিকে। হঠাৎ করে একজন মানুষের সাথে ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। মাথা তুলে তাকাতে দেখলাম আমার হাজব্যান্ড। আবার গলা ফাটিয়ে একটা চিৎকার দিলাম। সে আমাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছিল আর বারবার বলছিল, কি হয়েছে, তুমি কেন এভাবে দৌড়াচ্ছ? তারপর আমি সব কিছু আমার হাজব্যান্ডকে বলি। সে পরে যা বলল সেটা শুনে আমি আরও ভয়ে জমে গেলাম। আমি রাগ করে চলে যাওয়ার পর সে সিসিটিভিতে দেখছিল আমি নাকি কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়েছিলাম, তারপর একা একাই কথা বলছিলাম। পরে যখন হাঁটা শুরু করি তখনই সে আমাকে ফেরাতে চলে আসে। পরে অবশ্য ফুটেজটা আমি নিজেও দেখেছিলাম। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল আমি যেন অদৃশ্য কারোর সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম। পরদিনই আমরা নতুন বাসা খুঁজতে থাকি এবং 1 মাস পরে সেখান থেকে চলে আসি। তবে এই 1 মাস আমি অনেক ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি। যাই হোক, এই ছিল আমার সাথে ঘটা বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এই ছিল সামিন রাহাতের সংগ্রহ করা ঘটনা। অসংখ্য ধন্যবাদ সামিন রাহাতকে আমাদের ঘটনা সংগ্রহ করে পাঠানোর জন্য। খুবই ছোট একটি ঘটনা, কিন্তু খুবই চমৎকার একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা লাইক কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনার কাছেও যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই আমাদের আজকের চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন বর্ষা, মাগুরা জেলা, শ্রীপুর থানা থেকে। তো আমি চলে যাচ্ছি তার ঘটনায় যেভাবে তিনি পাঠিয়েছেন। আমি বর্ষা, আমার বাসা মাগুরা জেলার শ্রীপুর থানার রায়নগড় গ্রামে। আমি আজ যে ঘটনাটি লিখতে বসেছি এই ঘটনাটি ঘটে যায় আমার সাথে 2015 সালের 13 সেপ্টেম্বর। তখন আমার বয়স 13 বছর। ছোট থেকেই বেশ সাহসী আমি। তবে আজ আমি যেই দিনের কথা বলছি সেই দিনের কথা আমি আজও ভুলতে পারিনি। সেই দিনটা আমার হৃৎপিণ্ডকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন আমার আম্মু এবং আব্বু আমাদের এক প্রতিবেশী ভাইয়ের বাড়িতে যায় কিছু জরুরি কথার জন্য। আমিও যাওয়ার জন্য বেশ জেদ করছিলাম, কিন্তু আম্মুর এক কথা, ওইখানে বড় মানুষরা কথা বলবে, ওখানে তোমার যেতে হবে না। কিন্তু আমিও বেশ নাছোড়বান্দা, আমি তো যাবই। এদিকে আম্মু আমাকে নিবে না। আব্বু আম্মু আমাকে দাদির কাছে রেখেই চলে গেলেন। আব্বু আম্মু চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আমিও বের হয়ে গেলাম একা একাই ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। বলে রাখা ভালো, আমাদের বাড়ির সাথেই কাঁচা রাস্তা। রাস্তার এক সাইডে বেশ বড় মেহগনি গাছের বাগান এবং রাস্তার সাথেই সারি দেয়া 6টি তাল গাছ। সেই রাস্তাটা দিয়ে যেতে হয় ভাইয়ের বাড়ি। তাদের বাড়ি হেঁটে যেতে 6 কি 7 মিনিট সময় লাগে। বাইরে বের হলাম, দেখলাম আকাশে চাঁদ নেই। অন্ধকার হলেও স্পষ্ট দেখা যাচ্ছিল সবকিছু। আমি সেই অন্ধকারে জনমানবহীন রাস্তায় একা একা চলছিলাম। গা ছমছম করা পরিবেশ, মাঝে মাঝে 2-1টা পাখি করুণ সুরে ডেকে উঠছে। তবু আমি সাহস নিয়ে হেঁটেই চলেছি। প্রথম তাল গাছের কাছাকাছি যেতেই মনে হলো কেউ আমার পেছনে আসছে। তখন পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। তারপর মাথা না ঘামিয়ে সামনে তাকাই। এবার হঠাৎ করে আমার পাশ কাটিয়ে বেশ সজোরে একটি গরম হাওয়া বয়ে গেল। তবু আমি সাহস নিয়ে হেঁটেই চলেছি। ঠিক
তৃতীয় তাল গাছের কাছাকাছি গিয়ে আমি সেই গাছের নিচের দিকে তাকাই। তখন দেখি একটা মানুষের মতো আকৃতি, সাদা জোব্বা ধরনের কাপড় গায়ে জড়ানো, বেশ বড় লম্বা সাদা দাড়ি, চোখগুলো কেমন যেন ফ্যাকাশে, পা নেই, শূন্যে ভাসছে। এসব দেখে বুঝতে পারলাম আসলে কিসের সামনে এসে পড়েছি আমি। তারপর আর কোনো কিছু চিন্তা না করে উল্টো ঘুরে এক দৌড় লাগালাম বাড়ির দিকে। দৌড়ে গিয়ে ঘরের সিঁড়ির উপর পড়লাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কপালে থুতনিতে ব্যান্ডেজ করা, গলায় তাবিজ দেয়া। বুঝতে পারলাম কোনো হুজুর এসেছিলেন। রাতে পাওয়া ভয়ে আমার 4 দিন জ্বর ছিল। জ্বর সেরে যাওয়ার পর একদিন আমি আমাদের বাড়ির পাশেই পুকুরে গোসল করতে যাই। তখন দুপুর 12টা কি 12:30 বাজে। হঠাৎ করে দেখি পুকুর পাড়ে এক লোক আমাকে ডাকছেন আর বলছেন, আয়, তোকে অনেক টাকা দেব, গলার তাবিজটা খুলে ফেল। লোকটির চোখের মনি ছিল লাল, দাঁত বের করে হাসছিল আর আমায় এভাবে ডাকছিলেন। আমি আর পুকুর পাড়ে থাকিনি, ভয়ে ফিরে এসেছিলাম বাসায়। এরপর হুজুরকে আবার খবর দেওয়া হলো। হুজুর বললেন, এটা একটা খারাপ জিন, তাই ওর পিছু ছাড়ছে না। তারপর জিনটাকে হাজির করলেন হুজুর। এরপর অনেক বাকবিতণ্ডা হয় হুজুর আর জিনটির মধ্যে। আমি ঘটনার দীর্ঘায়িত্ব কমানোর জন্য সেগুলো আর বলছি না। অবশেষে হুজুরের কাছে জিনটি হার মেনে নেয় আর আমাকে ছাড়তে বাধ্য হয়। এরপর হুজুর আমাদের বাড়ি বন্ধ করতে বাড়ির চারপাশে 4টা পেরেক পুঁতে দিলেন। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল বর্ষার পাঠানো ঘটনা। এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন মাগুরা জেলা শ্রীপুর থানা থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আর আপনার কাছেও যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষক ঘটনা থেকে থাকে, তাহলে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো naim.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। ঘটনা পাঠানোর ক্ষেত্রে আপনারা আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যে আপনারা আমাদের যে ঘটনাগুলি পাঠাচ্ছেন এগুলো কোথাও পাবলিশড হয়েছে কিনা বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কোনো গ্রুপ থেকে নেওয়া কিনা, অবশ্যই এগুলো লক্ষ্য রাখবেন। কোথাও পাবলিশড হওয়া গল্প বা কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে ছাড়া এমন কোনো গল্প আপনারা আমাদের পাঠানো থেকে বিরত থাকবেন। আর কোথাও থেকে যদি নিয়েও পাঠান, সেক্ষেত্রে গল্পটা যার সাথে ঘটে গিয়েছে, যে গল্পর ওনার, তার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে আমাদের কাছে পাঠাবেন। আর আমাদের আজকের এপিসোড কেমন লাগছে তা লাইক কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আবারও বলে দেই, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাপোর্ট আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট না করেন, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের পঞ্চম ঘটনায়, অর্থাৎ আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনায়। এই ঘটনাটি পাঠিয়েছেন তামিম, নারায়ণগঞ্জ থেকে। এই ঘটনাটি তামিম সংগ্রহ করেছে, যার কাছ থেকে তার নাম সিফাত, বাসা বনশ্রী। তো চলে যাচ্ছি আমি তার ঘটনায়, যেভাবে তিনি পাঠিয়েছেন। 17 এপ্রিল 2010 রাত 11টায় ফোন আসে। আম্মু খুবই অসুস্থ, তিনি আমাকে দেখতে চান। আমি মেসে থাকি, এত রাতে কিভাবে যাব? তবুও রওনা দিলাম। বাসের দেখা মেলে না, শেষমেশ একটা ট্রাকে চড়ে রওনা দিলাম আমার বাসা নরসিংদী বেলাবুর উদ্দেশ্যে। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম, তখন ঘড়িতে রাত 1:45। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না আমি।
এখান থেকে হেঁটে যেতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। কি আর করার, হাঁটতে শুরু করলাম। আমি ছিলাম খুব ভীতু প্রকৃতির একজন মানুষ, কিন্তু সেদিন ওসব ভয়ের কথা মনে ছিল না আমার। মাকে নিয়ে দুশ্চিন্তা করছি আর এক মনে হাঁটছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ আসছে। আগেই বলেছি আমি একটু ভীতু প্রকৃতির, ভূত প্রেত জিনে বিশ্বাসী। রাতে গ্রামের পথে একা হাঁটতে গেলে পিছন থেকে অনেক কিছুর আওয়াজ শোনা যায়, এসব অনেক গল্পেই শুনতাম। তাই আর আমার পেছনে ঘুরে দেখার সাহস হচ্ছিল না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেককেই কল দিলাম, কিন্তু একই অবস্থা, সেখানেও বারবার নেটওয়ার্ক ফেল দেখাচ্ছে। তখন আমার ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে একাধারে সামনে হেঁটেই চলেছি। কিন্তু যতই আমি সামনে যাই ততই রাস্তা আমার কাছে অচেনা মনে হতে শুরু করলো। হঠাৎ সামনে রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পেলাম, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। একটু এগিয়ে গাছের কাছে যেতেই আমি যা দেখলাম তা দেখে ভয়ে আমার পুরা গা শিউরে উঠল। দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। এবার আমার ভয়ের মাত্রা ছাড়িয়ে গেল। মনে হচ্ছিল জ্ঞান হারাবো, কিন্তু এখন তো জ্ঞান হারালে চলবে না, যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। তাই শরীরে কোনো শক্তি না থাকা সত্ত্বেও যতটুকু শক্তি সঞ্চয় করতে পারি তাই দিয়েই আমি দৌড়াতে লাগলাম। কিন্তু আমি কোথায় যাচ্ছি? রাস্তা অচেনা লাগছে কেন? হঠাৎ মনে হলো একটি মেয়েকে দেখতে পেলাম। একটু সাহস পেলাম, কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করছে? এই কথা মনে মনে ভাবতে দেখলাম মেয়েটি রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। এই ধাক্কাটি আমি আর সামলাতে পারলাম না, আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমি আমার সেন্স ফিরে পাই দেখি আমার দুপাশে সাদা কাপড় পরা লম্বা দাড়িওয়ালা 2 লোক বসে আছেন। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা 2 জন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে যখন পৌঁছাই তখন রাত 3টার মতো বাজে। আম্মা একটু সুস্থ, ঘুমাচ্ছেন। আমি আব্বার সাথে একটু কথা বলে ঘুমাতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে জেগে গেল এবং ভয় পেয়ে সবাই আব্বার রুমে এসে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়ছিল। সকালে আমার আব্বা একজন হুজুরকে আনেন। হুজুর সব কিছু শুনে জানান তিনি এশার নামাজের পর আবার আমাদের বাসায় আসবেন। আমরা অপেক্ষা করতে লাগলাম হুজুরের। অবশেষে হুজুর এশার নামাজের পর আমাদের বাসায় এলেন। পরে হুজুর যা জানিয়েছিলেন তা ছিল কিছুটা এমন। গত রাতে একটা খারাপ মেয়ে জিন আমার পেছন লেগেছিল, যাকে আমি রাস্তার ধারে দেখতে পাই। আর সেই আমার পেছনে পেছনে আসছিল, যার হাঁটার শব্দ আমি শুনছিলাম। সে আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু 2টি ভালো জিন আমাকে সেখানে ওর হাত থেকে রক্ষা করেছিল। আর আমি জ্ঞান ফেরার পর যেই 2 জনকে দেখতে পাই সেই 2 জনই সেই 2 জিন যারা আমাকে ওই মেয়ে জিনটির হাত থেকে রক্ষা করেছে। ওনারা না থাকলে হয়তো ওই মেয়ে জিনটা আমাকে মেরে ফেলতো, না হয় আমাকে নিয়ে যেত বা অন্য কোনো ক্ষতি করত। আর ওই 2 ভালো জিনের জন্য সে আমার কোনো ক্ষতি করতে না পারায় রাগে ক্ষোভে সে সারা রাত আমাদের বাসার টিনের চালে ঢিল ছুঁড়ে। পরে হুজুর বাসা বন্ধ করে দেন আর আমাকে একটি তাবিজ দেন, তেল পড়া আর পানি ব্যবহার করতে দিয়ে যান, যা আমি 40 দিন ব্যবহার করেছিলাম। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। জানি না কতটুকু ভয়ের, তবে সম্পূর্ণ সত্যি ঘটনা যা ঘটে গিয়েছে আমার জীবনে।
ভালো লাগলে পড়ে শোনাবেন। তামিমের কাছ থেকে আপনাদের শো সম্পর্কে জানতে পারি, পরে শুনে বেশ ভালো লেগেছে আপনার শো, চালিয়ে যান, পাশে আছি সবসময়। তো এই বলে সিফাত শেষ করেছেন তার ঘটনা। অসংখ্য ধন্যবাদ সিফাত আপনাকে আপনার শুভেচ্ছা বার্তার জন্য এবং আপনার চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর অসংখ্য ধন্যবাদ তামিম আপনাকে এভাবে আমাদের সব সময় ঘটনা সংগ্রহ করে পাঠানোর জন্য। আর আপনার কাছেও যদি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার জানা সেরা লোমহর্ষ ঘটনা থেকে থাকে আমাদের পাঠিয়ে দিন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো 9.horror@gmail.com। আমি স্পেলিং বলে দিই, naime.horror@gmail.com। প্লিজ আমাদের ঘটনা পাঠান, না হলে আমরা আমাদের এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আর আমাদের এই শো এবং আমাদের ঘটনাগুলো কেমন লাগছে আপনাদের কাছে তা লাইক কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমাদের শো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো আপডেটের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই ছিল আমাদের আজকের পর্বের আয়োজন। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের আনন্দ দিতে পেরেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আজকের মতো আমি নাইম বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।